এই ভালো এই খারাপ গল্পের তৃতীয় অংশ। আইজা ঠান্ডা শরবত নিয়ে ঘরে এসে দেখল আজনাল কোচের ওপর শুয়ে আছে। আইজা ডেকে বলল, ভাইয়া শরবত এনেছি, টেবিলে রেখে দে। আইজা মাথা নেড়ে গ্লাসটা বেড সাইড টেবিলে রেখে বেরোনোর সময় শুনতে পেল, মেহবুবকে ডেকে দে, ওর বাবা কখন এসেছে? এই তো 3টের দিকে। বল আমি ডাকছি। আচ্ছা। আইজা বেরিয়ে গেল। তিথি ঘন ঘন চোখ মুছছিল মফিজ সাহেবের পাশে বসে। আফতাব সাহেব বললেন, আমি তো বলছি তোমাকে যেতে, তুমি কাঁদছো কেন? তিথি চুপ করে রইল। সে এখন বাবার সাথে চলে যেতেই পারে, কিন্তু তারপর কি ঝামেলা হবে তা বলার বাইরে। অসুস্থ শরীরে এত ঝক্কি ঝামেলা তার ভালো লাগে না। আয়জা এসে বলল, ভাইয়া তোমাকে ডাকছে ভাবি। আম্বিয়া বেগম বললেন, ভাইজান ওর মারে নিয়ে আসেন কাল, কিছুদিন এখানে থাকবে। আপনার জানার কথা, ও নিয়ম টিয়ম মেনে চলতে পছন্দ করে, তাই এখন ওকে কোথাও যেতে দিবে না। আপনি কাল ওর মাকে আর ভাইরে নিয়ে আসেন। মফিজ সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আচ্ছা কাঁদিস না, আমি তোর মারে নিয়ে আসবো। তিথি বলল, সত্যি? মিছা কথা বলবা না আব্বা। মফিজ সাহেব হেসে ফেলে বলল, তোর আব্বা মিছা কথা বলে না। তিথি বলল, আচ্ছা আয়জা টিস্যু দাও। আয়জা দৌড়ে তার ঘরে গিয়ে টিস্যু বক্স নিয়ে এলো। তিথি সেখান থেকে টিস্যু নিয়ে চোখ মুছতে মুছতে গেল ঘরে। আজনালকে উদাম গায়ে কোচে শুয়ে চোখে বুজে থাকতে দেখে বিড়বিড় করে বলল, আসা মাত্রই কাপড় চোপড় খুলে ফেলেছ, বেশরম লোক। ওরকম গায়ে দেখলে তিথির তাকে লুচ্চা লুচ্চা লাগে। তিথি ঠোঁট মুছতে মুছতে নাক টানলো। আজনাল চোখ মেলে তাকে দেখল। খানিকক্ষণ চুপচাপ চেয়ে রইল। তারপর উঠে তোয়ালে আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে যাওয়ার পথে তিথিকে ফিরে দেখল। লিপস্টিক ঠোঁটের আশেপাশে ছড়িয়ে অবস্থা নাজেহাল। সে ভুরু কুচকে চাইতেই তিথি বলল, ওটা দামি লিপস্টিক, তাই সহজে যাচ্ছে না। আজনাল দেখল তার নাক আর থুতনির নিচে ঘাম জমেছে। গালের দুপাশে জড়িগুলো ঝকঝক করছে। গালের পাশে আঙ্গুল চেপে তা দেখিয়ে বলল, মুখে সব কি দিয়েছ? মেকআপ করেছি। বাপের বাড়িতে সেজে গুজে না গেলে শ্বশুর বাড়ি আর জামাইয়ের বদনাম হয়। আচ্ছা তারপর? তিথি বলল, তাই সেজেছি। সবাই আমাকে বলছিল সুন্দর লাগছে। গুড, এবার ধুয়ে ফেলল। অ্যান্ড অফকোর্স ডাবল ক্লিনজিং, কুইক, আমি গোসল দেব। তিথি মুখ ভালো করে ধুয়ে বের হলো। আজনাল তোয়ালে বাড়িয়ে দিয়ে বলল, মুখ মুছে এই শরবতের গ্লাসটা নিয়ে এসো। তিথি মুখটা মুছে তারপর গ্লাসটা নিয়ে এসে তার দিকে বাড়িয়ে দিল। আজনান বলল, তুমি অর্ধেক খাও। তিথি খুশি মনে খেয়ে নিল। অর্ধেক খাওয়া শেষ করে বাকিটা আজনালের দিকে বাড়িয়ে দিতেই আজনাল বলল, আরও খাও। তিথি খানিকটা রেখে বাকিগুলো খেয়ে নিল। শেষটুকু আজলানের দিকে বাড়িয়ে দিতেই আজনাল বলল, পুরোটা শেষ করো। তিথির বুক ভার হয়ে এলো। সে ভেবেছিল ফাটা কেষ্ট তার চুমুক দেওয়া গ্লাসে মুখ বসিয়ে বাকি শরবতটুকু খাবে। এত রাগ লাগলো তার। শরীরে জোর পাচ্ছে না, নইলে কি করতো সে নিজেই জানে না। আজনাল ওয়াশরুমে চলে গেল যে গেল, আর আসার নাম গন্ধ নেই। তিথি বুঝে পায় না গায়ে সাবান কয়বার মাখে, কয়বার ধয়, এতক্ষণ লাগে বেটা মানুষের গোসল করতে।
গোসল শেষে বের হতেই আজনালকে অনেক প্রাণবন্ত দেখালো। চুলগুলো কপালে এলোমেলো হয়ে পড়ে আছে, উদাম গায়ে খুশবু বেরোচ্ছে, পরনে শুধু সাদা ট্রাউজার। বিছানায় বসে সুটকেসটা টেনে কাপড় চোপড় জিনিসপত্র বের করতে করতে তিথিকে ডাকলো। মেহবুব। তিথি শব্দ করলো, তোমার বাবাকে রাতে খেয়ে যেতে বলো। তিথি আচ্ছা বলে খুশি মনে বেরিয়ে গেল। বলে সে বিছানায় উঠে আজনালের পাশে বসে বলল, তুমি এতদিন কোথায় ছিলে গো? তোমাকে অনেক মিস করেছে বাড়ির সবাই। শুনি খুশি হয়ে গেলাম। কারা কারা মিস করেছে? সবাই, বাবা মা, আয়জা, সামির, আভিরা, আতিফা আপা, সবাই সবাই। আর তিথি বলল, কিন্তু তেলাপোকা নেংটি ইঁদুরগুলো ভীষণ খুশি হয়েছে, বেশ আনন্দের সাথে ছোটাছুটি করেছে এ কয়দিন। আচ্ছা, আর কেউ মিস করেনি? করেছে। কে? রমলা চাচি বলল, আহারে বাবুটার কথা মনে পড়তেছে বউ। বাড়িতে থাকলে কত মেজাজ দেখায়, এখন দেখো বাড়িটা একদম শান্ত হয়ে পড়ে আছে। ইন্টারেস্টিং। আর কেউ? তিথি বিছানার উপর দুই হাঁটুতে ভর করে তার পিঠের সাথে লেগে কপালের সামনের চুলগুলো সরিয়ে দিতে দিতে বলল, আম্মু মিস করেছে, ফোন করলে জিজ্ঞেস করে জামাই কখন আসবে। আজনাল বলল, আর কেউ? তিথি বলল, ড্রেসিং টেবিলের আয়নাটা মিস করেছে। বাহ, তারপর? আমার পাশের বালিশটা আর চাদরটা। আর কেউ? তিথি ভেবে ভেবে বলল, ও হ্যাঁ, তোমার বাবু তোমাকে মিস করেছে। তোমাকে মিস করলে তখন এমন জোরে জোরে লাথি মারে, ওরে বাবারে কি আর বলবো, আমি তো সেই রাতে কাঁদতে কাঁদতে ঘুমিয়েছি। সিরিয়াসলি? আর কেউ মিস করেনি? তিথি বলল, তুষারও মিস করেছে, দুদিন আগে ফোন দিয়ে তোমার কথা জিজ্ঞেস করলো, দোলা ভাই কোথায় গেছে, কখন আসবে সে কথা জিজ্ঞেস করেছে। আজনাল জোরে জোরে শব্দ করে চোটকেসটা বন্ধ করলো, পায়ে ঠেলে পাশে রেখে তিথির দিকে ফিরে তাকিয়ে বলল, এটা ধুতে হবে। কি যেন বলছিলে না? তিথি তাকে জড়িয়ে ধরে বলল, কিছু না, তোমাকে সবাই মিস করেছে, ওটা বলেছি। আজনাল বলল, আর কেউ মিস করেনি? তিথি বলল, সবাই মিস করেছে, আর কেউ বাকি নেই। আজনাল তার হাত সরিয়ে আচমকা চেঁচিয়ে উঠল, ছাড়ো। তিথি এমন ভয় পেয়ে গেল, তাকে ছেড়ে দূরে সটকে পড়ে গেল। গোলগাল চেয়ে রইল, বুকটা ধরফড়িয়ে উঠল, শরীর কাঁপুনি দিয়েছে, হাঁপাতে গিয়ে কষ্ট লাগায় কেঁদে উঠল সে। আজনাল তার দিকে ঝুঁকে পড়ে বলল, তুমিও ওই নেংটি ইঁদুরগুলোর মতো বেশ খুশি ছিলে। তিথি বাম হাতে চোখ মুছে নিয়ে পিছিয়ে গিয়ে বলল, না না, আমিও মিস করেছি। তোমার কথা মনে করে করে ব্রাশ করেছি, শ্যাম্পু করেছি, ভেজা তোয়ালেটা বিছানা থেকে সরিয়ে রেখেছি, ব্যায়াম করেছি, গোপাল ভাঁড় দেখতে গিয়ে টিভি বন্ধ করে দিয়েছি, টাইমে টাইমে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েছি, বেশি বেশি পানি খেয়েছি। আজনাল বলল, তারপর? তিথি পিছু টতলে গিয়ে আজনালের গলা জড়িয়ে ধরে ফেলল, বলল, তুমি এসে গালাগালি করবে তাই সব সময় তোমার কথা ভেবে কাজ করেছি। আজনাল বলল, আমি গালাগালি করি না? কি করি? সাবধান করো, নিয়ম মেনে চলতে বলো। গুড, আমার কথা মনে করে সব নিয়ম মেনেছ, কিন্তু সেজেগুজে বাপের বাড়ি যাওয়ার সময় আমার কথা মনে ছিল না। তিথি দুপাশে মাথা নেড়ে বলল, বিশ্বাস করো, ওখানে গিয়ে তোমাকে আবার মনে করতাম। আজনালের চোখ মুখ কঠিন হয়ে আসতেই তিথি দুঃখের সাথে বলল, আমার ব্যথা লাগছে। ওরে বাপরে। আজনাল বলল, কোথায়?
তিথি পেটের দিকে আঙ্গুল তাক করে বলল, এখানে। কাল এদিকে বেশি লাথি দিয়েছে ও, মনে হচ্ছিল হাডুডু খেলছে। তাই আমি ঠিক করেছি ওর নাম দেব ডুডু। আজনাল বলল, একেবারে বাজে নাম। ওর নাম ধাম সব আমি দেব, তুমি দূরে থাকো। তিথি মুখ গোমরা করে বসে রইল। আজনাল একটা বয়াম এনে বাড়িয়ে দিল তার দিকে, বলল, বেশি খাবে না, পরিমিত খাবে। তিথি খপ করে বয়ামটা কেড়ে নিল। দেখলো বড়ই আচারের বয়াম, চোখ বড় বড় করে চাইল। আজনাল বলল, বা খুশি দেখি ধরে না। তিথি খুশি হয়ে তাকে জাপটে জড়িয়ে ধরল। দুজন দুজনকে অনেকক্ষণ ধরে চুমু খেলো। তিথি বয়ামের ঢাকনা খোলার চেষ্টা করলো, খুলতে না পেরে আজনালকে দিল। আজনাল বয়ামের ঢাকনা খুলে দিতেই তিথি হেসে উঠে বলল, কি সুগন্ধি গো, খুব মজা হবে নিশ্চয়ই। আজনাল বলল, আরও একটা আছে, ওটা আইজাকে দিয়ে দেবে। তিথি মাথা নেড়ে একটা আচার তুলে নিল মুখে। পুরার আগেই আজনালের দিকে বাড়িয়ে দিতে আজনাল মুখ ফিরিয়ে নিল। তিথি সেটা খেয়ে নিল। খেতে খেতে বলল, কি মজা। আজনাল ভুরু কুচকে বলল, কোনটা? তিথি বলল, আচার। আজনাল তাকে কোলে তুলে নিল তক্ষুনি। আচারের বয়ামটা শক্ত করে ধরে রেখে তিথি চেঁচিয়ে উঠল, না না, তোমার আদর বেশি মজা, এবার নামাও প্লিজ, ফেলে দিলে আমার ডোডো ব্যথা পাবে। আজনাল ধমকে বলল, শ্যাট আপ। তারপর ওজন মাপার মেশিনে দাঁড় করিয়ে দিল তিথিকে। তিথি আচার খেতে খেতে বলল, ও এই ব্যাপার। মফিজ সাহেব চলে যেতে চেয়েছিলেন, কিন্তু আজনাল না যেতে বলায় আর কিছু বলে ওঠার সাহস করেনি। ওই বেটার হালচাল বুঝে ওঠা দুষ্কর, আবার কখন কি বলতে কি বলে বসে। রমলা চাচির সাথে হাতে হাত মিলিয়ে আইজা রান্না বান্না করছে। আগে করতো না, ভাবে অসুস্থ থাকায় এখন তাকে কাজকর্ম করতে হয়। তিথি এসে আচারের বয়াম দিয়ে বলল, এটা তোমার ভাইয়া এনেছে, নাও, পরিমিত খাবে, বেশি খাবে না। আইজা খুশি হলো, বলল, তুমি খাচ্ছ নাকি? সুগন্ধটা দারুণ। তিথি গালের ভেতর বড়ই বেচে কটর মটর করতে করতে বলল, হ্যাঁ, আমার জামাই আনছে, আমি খাবো না তো কে খাবে? বলে আম্বিয়া বেগমের দিকে আর চোখে তাকালেন। রমলা চাচি হাসলো। তিথি তাকে আচার দিল একটা ছোট বয়ামে করে, বলল, তোমার মেয়েকে দিও, বেশি দেইনি, ওসব বেশি খাওয়া ভালো না, পরিমিত খেতে হয় বুঝলে। রমলা চাচি বলল, তোমার জন্য আনছে, তুমি খাও, সবাইরে দেওয়ার কি দরকার? কি যে বলো না, নাও নাও, লজ্জা পেও না, সবাইকে তো দিচ্ছি না, শুধু তোমাকে দিচ্ছি, আমার ভাগ থেকে শ্বশুর আব্বাকেও দেব, যদি খেতে চাই তবে। আয়জা হাসতে লাগলো। ভাবির কথা শুনে সে না হেসে পারে না। আম্বিয়া বেগম এতক্ষণ চুপচাপ শুনছিলেন। বললেন, দেখেছিস রনু, আজকাল বইয়ের জন্য আচার টাচারও আনে। রমলা চাচি হেসে বলল, তাই তো দেখছি ভাবি। তিথি কপাল কুঁচকে ফেলল, এক হাত কোমরে রেখে বলল, এমন হার আমি তো জীবনে দেখিনি। তোমার মেয়ের জন্য আনছে, সেটা দেখছো না, শুধু আমার জন্য আনছে সেটা চোখে পড়ল। তোমার মনটা দেখছি হিংসায় ভরা শাশুমা। আম্বিয়া বেগম খুন্তি হাতে নিয়ে বললেন, আমি কি তোরে গালি দিচ্ছি? তুই পক পক করছিস কেন? তিথি বলল, তুমি এখন থেকে কোনা চোখে তাকাচ্ছ দেখে আমি সব বুঝে গিয়েছি। তোমার কইলুজ্জা ফেটে যাচ্ছে, ও আমার জন্য আচার আনছে বলে। আম্বিয়া বেগম খুন্তি নেড়ে বললেন, যা তো যা এখান থেকে, তোর মতো কানকির সাথে কথা বলার সময় নেই। তিথি আঙ্গুল থেকে আচার চেটে পুটে খেয়ে বলল,
আমারও অত সময় নেই। আমার জামাই বাড়ি আসছে অনেক দিন পর, আমি তার কাছে যাই। শোনো রমলা চাচি, আমার জামাই আমারে দেখতে পারলে এটা কারো সহ্য হয় না, এই জন্যই বদনজর লাগে। রমলা চাচি ঠোঁট টিপে নিঃশব্দে হাসলেন। আম্বিয়া বেগম তিরস্কার করে বললেন, তুই এতদিন কি কি করেছিস সব বললে তোরে বের কইরা দিবে বাড়ি থেইকা। চিঠি খেপে তাকিয়ে রইল, কিছু বলল না। আম্বিয়া বেগম পাতিলে খুন্তি নাড়তে নাড়তে বললেন, তুই এক পোয়াতি হইছস, বাচ্চা পেটে ধরে তোর এক দাম বেড়েছে। বাপরে বাপ, এর আগে পোয়াতি আর কেউ হয় নাই, শুধু তুই হইছস। তোরে কিছু বলাও যায় না, তোর যা মুখ। তিথি মুখ মোচড় দিয়ে বেসিনে হাত ধুতে লাগলো। আয়জা বলল, মা এভাবে কথা বলছো, দেখলে ভাইয়া কি ভাববে? আম্বিয়া বেগম রেগে গিয়ে বললেন, কি ভাববে পোলা আমার, ওকে আমি পেটে ধরেছি, ও আমাকে ভালো করে চেনে। চিঠি বলল, শোনো শাশুমা, তোমার সাথে ঝগড়া করার কোনো মুড নেই আমার, আমাকে আমার জামাই ডাকতেছে। বলেই ঝামটি মেরে চলে গেল। আয়জা আর রমলা হাসি হো হো করে হেসে উঠল। আম্বিয়া বেগম বিড়বিড় করে বলল, আমার একটা মাত্র ছেলে, তার কপালে এমন পাগল জুটে গেল কেমনে কে জানে। তিথি ড্রয়িং রুমে চলে গেল। আফতাব শেখ তার মফিজ সাহেবকে প্লেটে করে আচার খেতে দিল। আফতাব শেখ বললেন, এসব তুমি খাও, আমাদের দেওয়ার কি দরকার? মফিজ সাহেব বললেন, ভাই তাই তো, এসব তোর জিনিস, তুই খা, আমাদের ওসব খাওয়ার রুচি নেই। তিথি প্লেটের আচারগুলো বয়ামে ঢেলে দিল, তারপর বয়ামের ঢাকনা ঘোরাতে ঘোরাতে উপরে চলে গেল। আজনাল তার সুটকেসটা ধুচ্ছিল। তিথির বড় বিরক্ত লাগে, এত বড় সুটকেসটা ধুতে হবে এত রাতে। সে বলল, তোমার মায়ের জন্য একটা আচারের বয়াম আননি কেন? আজনাল কপাল কুঁচকে চেয়ে বলল, কেন? তোমার মা আমাকে এভাবে এভাবে দেখছে, তুমি আচার এনেছো শুনে, বলে কোনা চোখে অভিনয় করে দেখালো। আজনাল বলল, তুমি কিছু বলেছ? বলেছি আমার জামাই আমার জন্য আচার আনছে, তোমার কি সমস্যা? আজনালের দাঁত কটমট করে উঠল। তিথি তার দিকে না তাকিয়ে বলে গেল, আসলে শাশুড়িদের এই এক সমস্যা, ছেলের বউয়ের খুশি সহ্য করতে পারে না। আজনাল বলল, মাকে আর কি বলেছ তুমি? তিথি বলল, কি আর বলবো, বলেছি তোমার কলজা ফেটে যাচ্ছে না, ও আমার জন্য আচার আনছে তাই। আজনাল বলল, আউট। তিথি চমকে উঠে বলল, আজনাল বলল, বাংলায় বলতে হবে। তিথির মুখখানায় অন্ধকার নেমে এলো, কণ্ঠস্বরও ঝিমিয়ে এলো। বলল, ইংলিশ মিডিয়ামে পড়াবো তো, আনো নাই যে ইংলিশ বুঝবে। আজনাল বলল, ওকে ফাইন, বাংলায় বলছি, ঘর থেকে বেরো। তিথি বলল, আমার কি দোষ? আজনাল গর্জে বলল, সেটা যতদিন না বুঝে উঠতে পারবে ততদিন দূরে থাকো। তিথি ঘর থেকে বের হলো, তারপর বলল, তুমি একটা সাম্মাস বয়। আজনাল বলে উঠল, হোয়াট? তিথি নিজ থেকে দরজাটা টেনে দিয়ে বলল, মানে মা ভক্ত, রাগ কমে গেলে ডেকো, আমি তার আগে আসবো না। আজনাল চুপ করে দাঁড়িয়ে রইল, সদ্য ধোয়া সুটকেসটা হাতে নিয়ে রাগে ফুঁসছে সে। তিথি পুনরায় দরজা খুলল, বলল, আব্বার সাথে বসে ভাত খেও কেমন? আব্বা খুশি হবে খুব। তোমার মায়ের সাথে আমি আজ থেকে আর কোনো কথা বলবো না, ঝগড়া তো দূর কসম। আজনাল কোনো উত্তর না দিয়ে মুখটা বেজার করে দাঁড়িয়ে রইল। তিথি বলল, ওভাবে তাকিয়ে থেকে লাভ নেই, তুমি আমার আব্বার সাথে বসে না খেলে আমি তোমার মায়ের সাথে আরও বেশি বেশি ঝগড়া করব।
তুমি আমাকে ঘর থেকে বের করে দিলেও সমস্যা নেই। সব আমার বাচ্চা দেখতেছে, ওষুধে আসলে শোধ নেবে, ছাড় নেই বলেই দরজাটা টেনে দিয়ে চলে গেল। রাতে তিথির একদম খেতে ইচ্ছে করে না। এতদিন শাশুড়ি আর ননদকে ফাঁকি দিতে পারলেও ফাটাকেষ্টকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। প্রথম প্রথম সে অনেক খেতে পারত, বমি হতো খুব। এখন বমি কমে এসেছে, কিন্তু খেতে ইচ্ছে করে না, শুধু টুকটাক এটা ওটা খেতে ইচ্ছে হয়। মাছ মাংসে একদম বিতৃষ্ণা চলে এসেছে, শুধু ভর্তা দিয়ে কচলে কচলে ভাত খেতে ইচ্ছে করে। শ্বশুর আব্বা বাজার থেকে খানকুনি পাতা কিনে এনেছিল, তিথি সেগুলো বেচে ফ্রিজে রেখে দিয়েছিল। রোজ সেখান থেকে কয়েকটা নিয়ে পোড়ামরিচ আর পেঁয়াজ মেখে মেখে ভাত খেয়েছে। আজ রমলা চাচিকে বলে পেঁয়াজ আর মরিচ ভেজে রেখেছে। কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করে না আজনাল শেখ, কেউ খাচ্ছে সেটাও পছন্দ করে না। তিথি তো ভয়ে খায় না, তাকে আবার আদর টাদর করবে না। মফিজ সাহেবের জন্য আজ রাতের খাবারের আয়োজন একটু তাড়াতাড়ি করা হয়েছে, উনি চলে যাবেন তাই টেবিলে হরেক রকমের রান্না দেখে উনি বললেন, এত কষ্ট করে এত আয়োজনের কি দরকার ছিল? তিথি কাউকে কিছু বলতে না দিয়ে বলল, তুমি কি প্রতিদিন খাচ্ছ এই বাড়িতে? এত ঢং না দেখিয়ে যা খেতে ইচ্ছে করে খাও। আফতাব শেখ বললেন, বৌমা তুমি বেড়ে দাও তোমার আব্বাকে, আর হ্যাঁ, তোমার বরকে আজ নিচে নামবে, যদি নামে তাহলে বলে যেন একটু তাড়াতাড়ি নেমে আসতে। বাড়িতে কুটুম এসেছে, কুটুমের সাথে একসাথে বসে খেতে হয়। তিথি বলল, ওসব জ্ঞান বউয়ের মুখে মানায় না, ওসব শিক্ষা দীক্ষা মায়ে বাপে দেয়, বউ না। এমনিতেই আমাকে ঘর থেকে বের করে দিয়েছে রাগে, সেখানে আমি আর জ্ঞান দিলে আব্বার হাতে আমাকে ধরিয়ে দিবে, বলবে আপনার মেয়ে আপনি নিয়ে যান। হেসে উঠল আফতাব শেখ। মফিজ সাহেব মেয়েকে চুপ করার জন্য ইশারা করতেছেন, কিন্তু মেয়ে ওনার দিকে তাকাচ্ছে না। আয়জা এসে মফিজ সাহেবকে বলল, আঙ্কেল যেটা খেতে ইচ্ছে করে নিয়ে খান, আপনার মেয়ের বাড়িতেই তো এসেছেন। মফিজ সাহেব বিড়বিড়িয়ে বললেন, আমার মেয়েকে সেকেন্ডে সেকেন্ডে বাড়ি থেকে বের করে দিয়ে আবার বলা হচ্ছে এটা আমার মেয়ের বাড়ি। তিথি বলল, এই ননদিনী ফাটাকেষ্ট ভাত খেতে আসবে কি আসবে না জিজ্ঞেস করে আসো তো। আয়জা বলল, ভাইয়াকে বলবো তুমি ফাটাকেষ্ট বলেছ। তিথি হাসলো, বলল তাড়াতাড়ি যাও, আব্বাকে চলে যেতে হবে। তিথি মফিজ সাহেবের কানের কাছে গিয়ে বলল, আব্বা তোমার জামাই এলে খাওয়ার সময় কোনো কথা বলিও না, শ্বশুর আব্বা বললেও না, আমি বেশি কথা বলি বলে আমার সাথে খেতে বসে না, বুঝলে? মফিজ সাহেব মাথা নাড়লেন। আজনাল যখন খেতে এলো তখন আফতাব শেখ বললেন, বৌমা তোমার মা এলে ওনাকে কয়েকদিন তোমার সাথে রেখে তারপর তুমিও চলে যেও ওনার সাথে, কয়েকদিন বাপের বাড়িতে থাকলে তোমার ভালো লাগবে। তিথি হাসলো, কিন্তু কিছু বলল না। আজলান চামচ দিয়ে ভাত বাড়তে লাগলো চুপচাপ। মফিজ সাহেব তার হাতের নখগুলো লক্ষ্য করছিলেন, কাটা নখগুলো সাদা ঝকঝকে একদম ভাতের মতো। জামাই রক্তশূন্যতায় ভুগছে নাকি? চোখ তুলে ওনার দিকে তাকাতেই মনে হলো ওনার হৃৎপিণ্ডটা তড়াক করে লাফিয়ে উঠেছে। বাবা শ্বশুর দুজনকে ভাত বেড়ে দিয়ে আজনাল তিথিকে ইশারা করলো তরি তরকারি আর মাছ মাংস তুলে দিতে। তিথি চুপচাপ বেড়ে দিল। মফিজ সাহেব বললেন, আর দিস না মা, এত খেতে পারবো না। তিথি শাসিয়ে বলল,
কতবার বলেছি ফাটাকেষ্ট খেতে এলে কথা বলবে না, বলেই বড় বড় চোখ করে আজনালের দিকে তাকালো। আফতাব শেখ বিষম খেলেন। আজনাল কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে খাওয়ায় মনোযোগ দিল। তিথি আজনালকে মাছ তুলে দিতে যেতেই আজনাল হাত রাখল না দেওয়ার জন্য। তিথি তার হাতের ওপরে মাছের টুকরোটা দিয়ে দিল। রমলা চাচি বললেন, হায় হায়, এটা কি হলো? তিথি হাত দিয়ে নখ করতে করতেই আজনালের দিকে অসহায় দৃষ্টিতে চেয়ে রইল। আজনাল টিস্যু বক্স থেকে টিস্যু বের করে নিয়ে হাতের ওপরটা মুছে নিল। মফিজ সাহেব মনে মনে আওড়ালেন, মেয়েটা কোনো কাজের না। তোর মায়ের মতো হতে পারলি না পাগল, বাপের মতো বলদ হতে হলো তোকে। তিথি আর কোনো বাড়াবাড়ি করলো না। আজনাল মফিজ সাহেবের পাতে গরুর সলিড কষা মাংস তুলে দিচ্ছিল। তিথি চুপ থাকতে পারল না, বলে উঠল, আরে আরে, আমার আব্বা নরম নরম চর্বিগুলো খেতে পছন্দ করে। গমের বস্তার মতো মাংসগুলো খেতে অনেক সময় লাগবে। দাঁতগুলো সব পোকাদের খাইয়েছে, এখন কোনো কিছু চিবিয়ে খেতে পারে না। তুমিও সব তুলে দিও না। আজনালের চাহনি দেখে একেবারে চুপসে গেল সে। রমলা চাচি তা দেখে এগিয়ে এসে বলল, ওগুলো শক্ত না বউ, নরম আছে, খেতে পারবে। আজনাল চোখ সরিয়ে নিল। তিথির নাকের পাতা কেঁপে উঠল। রান্নাঘরে চুপচাপ হেঁটে চলে গেল সে। রমলা চাচি এসে বলল, বউ, মন খারাপ করেছো কেন? তিথি বলল, আমি আমার আব্বার সাথে চলে যাব চাচি। ওমা, কেন, কি হলো আবার? তিথি রেগে বলল, আমাকে বের করে দেওয়ার আগে আমি নিজেই বের হয়ে গেলে ভালো হবে না। রমলা চাচি বলল, জানি না বাপু। আম্বিয়া বেগম এসে রান্নাঘর থেকে বাটি গেলেন। তিথিকে আর চোখে দেখলেন, কিন্তু কিছু বললেন না। তিথি বিড়বিড় করে বলল, এই বুড়ির বদন জোর লাগছে আমাদের উপর। মফিজ সাহেব যাওয়ার সময় তিথি ভীষণ কাঁদল। বাবা চলে যাচ্ছে, সেই কষ্টে নয়, তার জন্য অপেক্ষা করা শাস্তির ভয়ে। মফিজ সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে আদর করে বললেন, কাল তোর মাকে নিয়ে আসবো। আজনাল বলল, চলুন, আপনাকে পৌঁছে দিয়ে আসি। মফিজ সাহেব বললেন, আমি যেতে পারবো বাপ, তুমি অনেক জার্নি করে আসছো, সন্ধ্যায় আরাম করো। আজলান বলল, চলুন, আমারও কাজ আছে কিছু। তিথি তাকে ভেস্ট স্যুট হাতে নিয়ে বেরোতে দেখে ভয় পেয়ে গেল। আজ রাতে কি আর বাড়ি ফিরবে না? গাড়ির কাছে বহু কষ্টে ছুটে এসে আজলানকে শুনিয়ে শুনিয়ে মফিজ সাহেবকে বলল, আব্বা আম্মাকে নিয়ে সব সময় মতো এসো কেমন, আর তোমার জামাইকে সময় মতো বাড়ি পাঠিয়ে দিও। আজলান গাড়ির হর্ন বাজালো। তিথি বলল, আব্বা আব্বা, শোনো না, কাল আম্মাকে ওই শাড়িটা পরে আসতে বলিও। আমাদের কলপাড়ে যে মোটু বিলাইটা পায়খানা করে আম্মুকে রাগিয়ে দিত, ওটার গায়ের রঙের শাড়িটা। লাল কমলা রঙের শাড়ি পরে এলে কিন্তু বাড়িতে ঢুকতে দেব না। যদি তুষার না আসতে চায়, ওকে বলবে তোর দুলাভাই এখন ভালো হয়ে গেছে। শেষের কথাটা একটু ছোট করে বলল সে। আজলান গাড়ি ছেড়ে দিল। তিথি বলল, সবখানে ভিলেনগিরি দেখাবে শালা মদন। আজলান বাড়ি ফিরে দেখল তিথি ঝাল ঝাল শুটকি ভর্তা দিয়ে ভাত মেখে তৃপ্তির সাথে খাচ্ছে। নাক মুখ ঘেমে উঠেছে ঝালে। আজলানকে খেয়াল করেনি সে। ভাতগুলো দলা মেখে মেখে সাজিয়ে রেখে একটা একটা করে মুখে পড়ছে। সবাই খেয়ে দিয়ে উঠে গেছে, ও এখনও খাওয়া শেষ করতে পারেনি। আজলানকে ঘরে যেতে দেখে দ্রুত খাওয়া শেষ করলো।
ঘরে গিয়ে ব্রাশ করে হাত মুখ ধুয়ে ফেলল। হাত শুকে দেখল না, শুটকির গন্ধ লাগছে না। আজলান তার ভেজা কাপড় চোপড়গুলো ছাদ থেকে নিয়ে ঘরে এলো। তিথি তাকে দেখা মাত্রই বলল, আর কোনোদিন ফাটা গেস্টো ডাকবো না, জীবনেও তোমার পাতে কিছু তুলে দেব না, খাওয়ার সময় দাঁতের পোকামাকড়ের কথা তুলব না। আজলান জবাব দিল না। তিথি বলল, কথা বলছো না কেন গো? আমার ব্যথা শুরু হচ্ছে, তুমি কিছু তো বলো। আজলান বলল, বিছানা ঠিকঠাক করে রেখেছি, চুপচাপ গিয়ে শুয়ে পড়ো। তিথি শুয়ে শুয়ে আজলানের কাজ দেখতে লাগলো। আজলান শুয়ে পড়তেই তিথি ওর হাতটা পেটের উপর টেনে নিল। বিগত দিনগুলোতে সে পেটের ব্যথায় কেঁদেছে, আজ কাঁদেনি কারণ আজ বাবু ভালো হয়ে গিয়েছে, কারণ তার বাপ তার মাকে রেগে মেগে হলেও অনেক দিন পর অনেকক্ষণ ধরে আদর করেছে। তারপরের দিন মালেকা বেগম এলেন মেয়েকে দেখার জন্য। সাজের নাস্তা বানিয়ে এনেছেন। তিথি মাকে পেয়ে মহা খুশি। মালেকা বেগম বললেন, জামাই কোথায় রে? তিথি নাস্তা খেতে খেতে বলল, ও রাতে আসবে। তুমি বাবুর কাঁথাগুলো এনেছো আম্মা? মালেকা বেগম কাঁথাগুলো সব বের করলো ব্যাগ থেকে। তিথি সেগুলো ছুঁয়ে ছুঁয়ে হাসলো, বলল, অনেক সুন্দর হয়েছে। মালেকা বেগম বললেন, জামাইয়ের যদি পছন্দ না হয়? তিথি বলল, পছন্দ হবে, ও আমাকে আরও বকবে কেন জানো? এগুলো করতে তোমার কষ্ট হয়েছে তাই। কি আর কষ্ট, আমার নাতি নাতনির জবাব এটুকু করতে পারবো না। মালেকা বেগম তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, হ্যাঁ রে, তোকে এখন বকাঝকা কম করে তাই না? তিথি বলল, না, সব সময় করে, করলেও আমার কিছু যায় আসে না। মালেকা বেগম বেকুব বনে গেল, বললেন, এটা কেমন কথা? তিথি বলল, ওসব তুমি বুঝবে না, স্বামী স্ত্রীর ব্যাপার। মালেকা বেগম বললেন, পাগলের মতো কথা। আম্বিয়া বেগম নাস্তা খেতে প্রশংসা করলেন। আজলানের জন্য পরিষ্কার দেখে কয়েকটা তুলে রাখলেন। রাতে আজলান বাড়ি ফিরে মালেকা বেগমকে দেখে কুশলাদি বিনিময় করে বলল, তুষার আসেনি কেন? ও রাতে বাঁধতে পারে, ওরা বাপ ছেলে রেঁধে বেঁধে খাবে, তাই আসেনি। ও আচ্ছা, বেশ, থাকুন, আমি ঘরে যাই, বলেই ঘরে চলে গেল। তিনি মালেকা বেগমকে বলল, ভালো ভালো কথা শুনে পটে যেও না, বড় চালাক লোক। মালেকা বেগম বললেন, চুপ থাক, এমন ছেলে কপালে জুটেছে তার জন্য শুকরিয়া কর। হয়েছে বাপের মতো মাথামোটা, লাগাম ছাড়া কথা বলতে বলতে স্বভাব হয়ে গেছে, বেয়াদব কোথাকার। তিথি গোল গোল চোখে মাকে চাইল। মালেকা বেগম বললেন, হা করে কি দেখছিস? যা ঘরে যা, দেখ জামাইয়ের কিছু লাগে কি না। তিথি চোখ দুটো পিটপিট করে অবাক কণ্ঠে তোতলাতে তোতলাতে বলল, আম্মা আম্মা, তুমি আমাকে বেয়াদব ডেকেছ? যাও আমার শ্বশুর বাড়িতে বসে। তোমার কি দিমাগ খারাপ হয়ে গেছে? তুমি আমার মা হয়ে অন্যের ছেলের কথা বলছো? খবরদার বলছি আম্মা, তুমি যদি ওই লোককে লাই দাও, আমার দোষ বোঝাও, তাহলে আমি তোমাকে কালকেই বাড়ি পাঠিয়ে দিব। আব্বে শালা, এমন মা তো জীবনে দেখিনি আমি। মালেকা বেগম বললেন, আমার দুঃখ লাগে ছেলেটার জন্য, তোর মতো পাগল ছাগল তার কপালে কি করে জুটল। তিথি মুখ মুচড়ে দিল। আম্বিয়া বেগম এসে বলল,
তুই তোর মায়ের সাথেও ঝগড়া করছিস নাকি বউ? তিথি ওনার দিকে চেয়ে গম্ভীর মুখে তাকালো। কোনো কথা না বলে চলে গেল হনহনিয়ে হেঁটে। আম্মিয়া বেগম বললেন, ওর কথা বাদ দেন, চলেন একটু চা খাই। আপনার বাপের বাড়িতে মনে হয় তেমন যান না। আম্মিয়া বেগমের বাপের বাড়ি আর মালেকা বেগমের বাপের বাড়ি একই এলাকায়, তাই উনি মালেকা বেগমকে পেলেই বাপের বাড়ির গল্পগুজব শুরু করে দেন। দুজনের ভালোই জমে উঠেছে। মেয়ের শ্বশুর বাড়িতে এই প্রথম এসেছে মালেকা বেগম। শুরু থেকে তাদের প্রতি বিরূপ মনোভাব পোষণ করে এখন যখন দেখতে পেলেন তারা সম্পূর্ণ বিপরীত প্রকৃতির মানুষ, তখন অনুশোচনায় দগ্ধ হলেন তিনি। মেয়েটাকে আল্লাহ যেন একটু বুঝ দেন। সংসারটা ভাঙতে ভাঙতে জোড়া লেগেছে, শেষ রক্ষা যেন হয়। আজলান মপ দিয়ে ঘরের মেঝে মুছে, ড্রেসিং টেবিলের আয়নাটা মুছে, কাপড় চোপড় সব ওয়ারড্রোবে ভাঁজ করে বিছানার চাদর আর বালিশ পাল্টে নিল। 3 দিন পর পর সে বালিশের কভার পাল্টায়, চাদর 7 দিন পর পর পাল্টায়। ক্ষেত্রবিশেষ 3 দিন পর পর। তিথি বুঝে পায় না বেডশিটটা ময়লা হওয়ার আগেই ধুতে হবে কেন। সে আজলানের কাজ দেখে বিরক্ত হয়ে রান্নাঘরে এসে বসে আছে। অত পরিষ্কার হলে যা নিজে করুক। মালেকা বেগম আর আম্বিয়া বেগমকে গল্প করে হাসতে দেখে তার হিংসে হলো। মনে মনে আওড়ালো, আল্লাহ এদের মধ্যে ঝগড়া লাগিয়ে দাও, কেউ আমাকে পাত্তাই দিচ্ছে না। আয় যাও। তাদের সাথে গল্প গুজবে যোগ দিয়েছে রমলা চাচিও। মা রমণীর চাচি সম্পর্কে জানতে বড় আগ্রহী দেখাচ্ছে। তিথি বলল, আম্মা আম্মা শোনো। মালেকা বেগম ঝাড়ি মেরে বললেন, দরকারের কথা বলছি, মা মা করিস না তো। তিথি রোষানলে দগ্ধ হলো, রেগে চেয়ে রইল তাদের দিকে। তারপর শাশুড়ি মায়ের পেছনে গিয়ে কাঁধ ধরে বলল, ও মা শোনো। আম্বিয়া বেগম ঘাড় ফিরিয়ে চেয়ে বললেন, ছাড়, ঢং করিস না তো, এমনিতে কোনোদিন মা ডাকিস, আজ মায়ের সামনে ভন করছে। তিনি রাগত দৃষ্টিতে চেয়ে রইল। রমলা চাচি বলল, কি লাগবে বউ, আমারে কও। তিথি রাগ গিলে বলল, কিছু না। আয়জা বলল, কিছু খেতে চাও? তিথি জবাব না দিয়ে বেরিয়ে গেল। আজলান ওয়াশরুমে ঢুকেছে। তিথি দরজা ধাক্কা দেয়, ওয়াশরুমের দরজা খুলে গেল। হোয়াট হ্যাপেন্ড? এভাবে কেউ ওয়াশরুমের দরজা ধাক্কায়? তিথি তার গায়ে সাবান ফেনা দেখে বলল, আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি বের হও, স্টুপিড, বলে দরজা বন্ধ করে দিল আজলান। গোসল সেরে বের হতেই দেখল তিথি দাঁড়িয়ে আছে তার অপেক্ষায়। ভুরু কুঞ্চন করে বলল, কোনো সমস্যা? তিথি বলল, আমার ভাল লাগছে না কিছু। আজলান চল ঝুলিয়ে বলল, তো? আমার আম্মা সবাইকে হাত করে নিয়েছে, এমনকি আয়জাকেও। আমার সাথে কথা বলার কেউ নেই, একা একা ভালো লাগে না। তুমি একা কে বলল? তিথি এসে তাকে জড়িয়ে ধরল, বলল, তাহলে তুমি কথা বলো। আজলান মাথা মুছতে মুছতে বলল, মনে হচ্ছে আমার জন্য দরদ একেবারে উতলে উঠছে। তিথি তাকে ছেড়ে বিছানায় গিয়ে বসে থাকলো। আজলান তার দিকে এক পলক চেয়ে ভেজা কাপড় চোপড় নিয়ে বেরিয়ে গেল। ছাদে কাপড়গুলো শুকাতে দিয়ে এসে দরজার কাছে থামতেই শুনতে পেল তিথি একা একা কথা বলছে। তোকে কি তোর জমের হাতে তুলে দেব নাকি ছেড়ে দেব? তুই কোন সাহসে এই ঘরের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলি রে মদন? তোর সাহস দেখে তো আমি অবাক। তুই আমার জামাইয়ের চিনস? তোকে হাত দিয়ে ধরে হাত ন্যাংরা
করবে না বুঝলি, সোজা শ্যুট করে দেবে। তুই বলে চিৎপটাং হয়ে মরে পড়ে থাকবি, তোর 14 গোষ্ঠীও কিচ্ছু করতে পারবে না। আজলান ভিড়িয়ে দেওয়া দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখল তিথির হাতে একটা আরশোলার ছা, মাথার লম্বা সুতোর মতো অ্যান্টেনা ধরে তাকে শাসিয়ে যাচ্ছে এক নাগাড়ে। আজলান গর্জে উঠে ডাকলো, মেহবুব। তিথি চমকে উঠল, কিন্তু আরশোলা টিকিতে ছাড়ল না। বলুন। একে গুলি করে মারো, যাতে তার 14 গোষ্ঠীও এই ঘরের সামনে দিয়ে হেঁটে যেতে না পারে। আজলান দাঁত খিচিয়ে চেয়ে রইল। তিথি আরশোলাটাকে ধরে তার সামনে নিয়ে এলো। আজলান দরজার সামনে থেকে সরে পড়ল, বলল, বের হও এটা নিয়ে। তিথি মাথা নেড়ে বলল, ওর একটা ব্যবস্থা করে আসি। তুমি গোসল করেছ সেটা মাথায় ছিল না, সরি বস। বলেই বেরিয়ে গেল। যেতে যেতে বলল, তোকে কুচি কুচি করে কেটে তেলে ভাজা ভাজা করে খাবো শালা মদন, তোর কত বড় সাহস। এই খবরদার নড়বি না, তোকে ছেড়ে দেব সেটা ভাবিস না ভুলেও। আজলান ঘর কাঁপিয়ে হুঙ্কার ছেড়ে বলল, মেহবুব, তুমি ওটা ফেলে এসে গোসল করবে। তিথি আর চিৎকার শুনে থেমে গেল। আজলান বলল, কিন্তু আমার ওয়াশরুমে না। তিথি বলল, ওকে বস। তোমার মেজাজ অল্পতেই হট হয় কেন? মালেকা বেগম 4 দিন মেয়ের শ্বশুরবাড়িতে থেকে চলে গেলেন। ভেবেছিলেন 2 দিনেও থাকা হবে না, কিন্তু তিথির শাশুড়িটাকে এতে মনে ধরেছে। তুষারের কথা ভেবে চলে আসতে হলো, নইলে আরও কটা দিন থাকতেন। মা চলে যাওয়ার সময় তিথি হঠাৎ কেঁদে কেঁদে উঠল। মাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদল। মালেকা বেগম আদর দিয়ে বললেন, কাঁদিস না, তোকে তো এরা ভালো রাখছে, জামাইও তোকে কত চোখে হারায়। নিজের ঘর সংসারের প্রতি একটু মনোযোগ দে তিথি, এমন শ্বশুর বাড়ি কিন্তু কপাল করে পায় মেয়েরা। তিথি উত্তর না দিয়ে মাকে জড়িয়ে ধরে রাখলো। তাকে ভালো রাখবে না কেন? তার পেটে ওদের বংশধর আছে তাই ভালো রাখছে। তার পেটে বাচ্চা আছে বলেই কাটাকেষ্ট তাকে চোখে হারাচ্ছে, আদর সোহাগ করছে। ওসব তো সব জামাইরা করে। বউকে আদর সোহাগ করা জামাইয়ের জন্য ফরজ, তার জামাইও ব্যতিক্রম কিছু করছে না। কাল তার গালটায় ছিঁড়ে ফেলতো দাড়িগুলোর ঘষায়। পুরুষ মানুষ চাপ দাড়ি রাখে বউয়ের গাল ঘষে দেওয়ার জন্য, নইলে সেটার আর কোনো কাজ নেই। তন্মধ্যে তিথির ইনকোর্স পরীক্ষার ডেট পড়েছে। তিথির হাঁটতে চলতে বড় অসুবিধা, আর 1 মাস সময় আছে, তারও কম বলা যায়। আজলান বলল, ইনকোর্স পরীক্ষা এখন দিতে হবে না, ফাইনালের আগে দিলে হয়ে যাবে। তিথি বলল, কোনো পরীক্ষাই দিতে হবে না। বিবাহিত মেয়েদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে বরের বুকে ঘুমানো, বাচ্চা কাচ্চার হাগুমুতু পরিষ্কার করা, আর নিয়ম করে বর আর শাশুড়ির বকাঝকা শোনা। পড়ালেখাটা তোকে এসব অতিবাহিত মেয়েদের কাজ। কোনো কাজবাজ না থাকলে মানুষ পড়াশোনার মতো ফালতু কাজ নিয়ে বিজি থাকে। আজলান চুপ করে শুনল। কি বলবে সে? কি বলার আছে? কিছু বললেই তো সমস্যা, আবার না বললেও সমস্যা। তিথি কিছুক্ষণ পর রাগত স্বরে বলল, আমি কি তোমার চালাকি বুঝি না? তুমি আমাকে অশিক্ষিত মূর্খ বানিয়ে রাখতে চাও, তাই পরীক্ষা দিতে দিচ্ছ না। আমাকে পরীক্ষা দেওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আমার বাচ্চা পেট থেকে বেরিয়ে আসুক, তারপর দেখো আমি কী করি। আমাকে কবলা পেয়ে তোমরা এখন যা ইচ্ছে তাই শুরু করে দিয়েছ। আজলান তার ঠোঁটের ওপর আঙ্গুল চেপে ধরে বলল, চুপ চুপ, রেডি হয়ে নাও, চেক আপ করাতে যাব, এটাই শেষ। তিথি চুপচাপ রেডি হয়ে নিল।
চেক আপ করাতে গিয়ে তসলিমা খাতুনের সাথে দেখা হয়ে গেল। উনি তিথিকে একা একা লাউঞ্জে বসে থাকতে দেখে বললেন, আরে তিথি, কি অবস্থা, কেমন আছো তুমি? তিথি বলল, ভালো, আপনি কেমন আছেন? খুব ভালো, তোমাকে দেখে আরও ভালো লাগছে। চেক আপ করাতে এসেছো বুঝি? জি। তসলিমা খাতুন একটু জিরিয়ে জিজ্ঞেস করলেন, তোমার বরের সাথে সম্পর্ক এখন কেমন? আগের মতো? আগের মতো মানে? তোমাকে এখনো দূরছাই করে? হ্যাঁ। তসলিমা খাতুন হতাশ হয়ে বলল, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব যত্নে আছো। আমি কত খুশি হলাম তোমাকে দেখে। তিথি বলল, আমার বাচ্চা শেখ বংশের বাচ্চা, তাই ওর যত্ন তো সবাই করবেই। তসলিমা খাতুন বললেন, তা ঠিক, তোমার বর তোমাকে একটুও ভালোবাসে না? না না, ওসব ভালোবাসা টালোবাসা নেই। ভালোবাসলে তাকে মুক্ত পাখির মতো উড়তে দিতে হয়। আমার বর আমাকে পারে না সারাদিন ঘরের মধ্যে বন্দি করে রাখতে। মন চাইলে কিছু খেতেও পারি না, কত অজুহাত দেখাবে। একটু ঘুরতে যেতে চাইলে বলবে এই সময় কোথাও বেড়ানো নিষেধ। এখনো ঘর থেকে বের করে দেয়। হ্যাঁ, আগে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত, এখন আলতো হাতে ধরে বের করে দেয়, যাতে ওর বাচ্চা ব্যথা না পায়। কত পোল্টিবাজ দেখুন। তুমি কার সাথে এসেছো? আর কার সাথে? তোমার বরের সাথে। হ্যাঁ, দেখছেন না আমাকে একা রেখে কোথায় চলে গিয়েছে ও? তখন গটগট পায়ে হেঁটে সেখান থেকে আজলান এলো, বলল, মেহবুব চলো। তসলিমা খাতুন তাকে দেখে হাঁ করে চেয়ে রইলেন। আজলান তাকে দেখে বলল, আপনি কেমন আছেন? তসলিমা খাতুন বিব্রতকর পরিস্থিতি সামাল দিতেই হেসে বললেন, জি ভালো আছি, আপনি কেমন আছেন? আজলান বলল, আমিও ভালো আছি। তসলিমা খাতুন হেসে বললেন, আপনার বধূর সাথে গল্প করছিলাম, বাচ্চার বাবার অনেক প্রশংসা করছিল। তিথি ভ্রু কুঁচকে চাইল। আজলান বলল, ও তা জানি। তসলিমা খাতুন হাসলেন। আজলান তিথিকে হাত ধরে তুলে বলল, আমরা আসি তাহলে, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ যান। তিথি ভালো থেকো, শীঘ্রই সুখবর শুনব। তিথি যেতে যেতে আজলানকে বলল, আচ্ছা, মহিলা মিথ্যে বলল কেন গো? আজলান বলল, কারণ সবাই তোমার মতো স্টুপিড নয়, সবাই তোমার মতো পোল্টিবাজ, তাই তো? হ্যাঁ হ্যাঁ তাই। ডাক্তার যা যা জিজ্ঞেস করবে তাই তাই বলবে, আগ বাড়িয়ে কোনো কথা বলবে না। ডাক্তার কি আমার তালতো ভাই যে ইয়ার্কি মারবো? আজলান বিরক্ত হয়ে বলল, এত কথা কেন বলো? ডোডো যদি বোবা হয়। তিথিকে প্রায় 7 দিন আগে ক্লিনিকে ভর্তি করানো হয়েছিল। ডেলিভারির সময় দিয়েছে আরও 7 দিন পর, কিন্তু তিথির ব্যথা অনুভব হওয়ায় ডাক্তার বলেছিল ক্লিনিকে ভর্তি করিয়ে দিতে। ক্লিনিকে নিয়ে যাওয়ার সময় সে হাউমাউ করে কেঁদে আম্বিয়া বেগমকে বলল, ওমা, আমি যদি ওখান থেকে আর না ফিরি তখন কি হবে? আম্বিয়া বেগম রেগে মেগে বললেন, কেমন অলক্ষণে কথা বলছে দেখছিস খোকা? আজলান বলল, ওখানে উন্নত চিকিৎসা দেয়, তুমি যাতে কষ্ট না পাও সেই জন্য তোমাকে ভর্তি করানো হচ্ছে। তিথি কাঁদতে লাগলো। রমলা চাচিকে বলল, আমার আচারের বয়ামটা বেড সাইড টেবিলে রাখা আছে, আমি ফিরে না এলে তুমি রেখে দিও। আলমিরায় লাল আর হলুদ রঙের যে শাড়িগুলো আছে সেগুলো তুমি রেখে দিও। রমলা চাচির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুমি কোথায় যাইবা? ওটা তোমার বাড়ি, তোমাকে ফিরতে হইব তো, তুমি তোমার বাবুরে নিয়ে ফিরবা। তাহলে মিষ্টি কিনে রাখিও। আচ্ছা আচ্ছা রাখবো, স্পঞ্জের মিষ্টি না কিন্তু।
কালো জামুনের মিষ্টি। আজলান বলল, ওকে আর কিছু? 2 প্লেট ফুচকা, বেশি বেশি ঝাল আর বেশি বেশি টক দিয়ে, উপরে সিদ্ধ ডিমের লেয়ার থাকবে, আর গরুর মাংস দিয়ে চটপটি। আর কিছু? তিথি গাল মুছে বলল, এগুলো খাওয়ানোর হ্যাডম নাই, আবার বলে আর কিছু। কতবার খেতে চাইছি, খেতে দেয় নাই। আম্বিয়া বেগম বললেন, খাওয়ার পর বুক জ্বলে ছাই হয়ে যাইতেছে বলিস কেন? আজলান কথা কেড়ে নিয়ে বলল, ওকে ওকে ফাইন, তুমি ফিরে এলে সব পাবে। তিথি ব্যথায় কাঁদতে লাগলো। আজলান কোলে তুলে নিয়ে যেতে যেতে বলল, তুমি তোমার কথা রাখলে, আমি আমার কথা রাখবো। কাঁদবে না, তোমার ডোডো কাঁদবে। তিথি বলল, বাপের মতো বজ্জাত হয়েছে, শুধু আমাকে কষ্ট দেয়, সারাক্ষণ লাথি দেয়। আসুক একবার পাই হাতের কাছে, পা দুটো যদি বেঁধে না রাখি। ক্লিনিকে নিয়ে যাওয়ার সময় তিথি আজলানকে শক্ত করে ধরে রাখলো। চেঁচিয়ে কেঁদে কেঁদে বলল, তুমি না গেলে আমি ওখান থেকে পালিয়ে আসব, ওরা আমার পেট কেটে ফেলবে। আজলান মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি আছি। তিথির প্রসব বেদনা আরও গাঢ় হওয়ায় সে চিৎকার দিয়ে কাঁদছিল। তারপরের দিন ফজর নাগাদ তিথির ছেলেবাবু হলো। সি সেকশন করিয়ে নেওয়ার সিদ্ধান্ত পাকাপোক্ত হয়ে গিয়েছিল। আজলান বলেছে, সি সেকশন করানোর, মা আর বাচ্চা দুজনেই যাতে সুস্থ থাকে। কিন্তু সি সেকশন করানোর আগেই তার নর্মাল ডেলিভারিতে বাচ্চা হয়ে গেছে। হসপিটালের করিডোর মেতে উঠল সদ্য জন্ম নেওয়া বাচ্চার কান্নায়। মালেকা বেগম খুশিতে কেঁদে ফেললেন। শাড়ির আঁচলে চোখ মুছে বললেন, আমার পাগলটা মা হয়ে গেছে। ও আল্লাহ, তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া। বাচ্চাটা ওদের সংসারে যেন বরকত রহমত নিয়ে আসে। আফতাব শেখ আজান দিলেন নাতিকে কোলে নিয়ে। আম্বিয়া বেগম নাতি পেয়ে খুশিতে আত্মহারা। আজলান এসে দেখল ধবধবে সাদা নরম তোয়ালের মধ্যে সদ্য জন্ম নেওয়া শিশুটি হাত পা নেড়ে চেঁচিয়ে চেঁচিয়ে কেঁদে যাচ্ছে। মাথা ভর্তি চুল, হৃৎপুষ্ট সবল দেহ। আফতাব শেখ বললেন, বাচ্চার বাবা এসেছে, তাকে কোলে নিয়ে কালমা পড়ে শোনাতে বলো। আর বলো, বউ তার টাকা বাঁচিয়ে দিয়েছে, সেই টাকায় যেন কালো জামুন আর ফুচকা চটপটি কিনে নিয়ে আসে বউয়ের জন্য। আজলান কিছু বলল না। আম্বিয়া বেগম আজলানের কাছে এসে বলল, নে নে তোর ছেলেকে কোলে নে খোকা। আজলান কোলে নিয়ে আয়জাকে বলল, তোর ভাবিকে দেখেছিস? হ্যাঁ, জ্ঞান ফেরার জন্য একটু সময় নেবে বলল। আজলান ছেলের কানে কালেমা পড়ে শোনালো। আয়জা বলল, আম্মা আম্মা দেখো, চোখ মেলেছে, ভাইয়ার দিকে তাকিয়ে আছে। আম্বিয়া বেগম আজলানকে ফিসফিস করে বলল, মা চতুর, ছেলে চতুর হবে না, দেখেছিস তোকে কেমন করে দেখছে। আজলান বাচ্চার দিকে চেয়ে ভ্রু নাচিয়ে বলল, শেখবারের মতো পাগল গারদে জন্মানোর জন্য আপনাকে অভিনন্দন। চেঁচিয়ে চেঁচিয়ে হাত পা নেড়ে কেঁদে উঠল সে। তিথির যখন জ্ঞান ফিরল, তখন মা শাশুড়ি সবাই তাকে দেখতে এলো। তিথি তখন কাঁদছে। আম্বিয়া বেগম বললেন, এই দেখ তোর বাবু। তিথি তাকে এক নজর দেখে নিল। এই মোটাসোটা বাচ্চাটা তার পেটে ছিল। মালেকা বেগম বললেন, কাঁদিস না মা, দেখ দেখ, বলতো কার মতো হয়েছে। তিথি কেঁদে বলল, কারো মতো লাগছে না, এখন সব বাচ্চাই এক, শরত। মালেকা বেগম রেগে গিয়ে বললেন, ও মা। তিথি নাক টানতে টানতে কাঁদতে লাগলো। ওই বেটা এখন আসবে না তাকে দেখতে, তার কাজ তো শেষ। এতদিন পেটে বাচ্চা ছিল বলে তাকে যত্ন আত্নি করেছে, এখন তাকে ফিরেও দেখবে না। আজলান আসতেই সবাই বেরিয়ে গেল।
তিথি অন্যদিকে মুখ ফিরিয়ে রাখল। আজলান তার পাশে বসে হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, মেহবুব এদিকে ফিরো, কথা আছে। তিথি ফিরল না, গাল মুছতে লাগলো ঘন ঘন। আজলান তার মুখটা ফিরে এনে দেখল মুখটা একদিনের মধ্যেই ফ্যাকাশে হয়ে গেছে, ঠোঁট ঠোঁট দুটো সাদা হয়ে গেছে। তার দিকে ফেরা মাত্রই চোখ ভরে ভরে জল নামলো তিথির। আজলান ঝুঁকে বলল, কেঁদো না, চলো বাড়ি যাই। তোমার জন্য কালো জামুন, ফুচকা, চটপটি সব রেডি আছে। তিথি অন্যদিকে মুখ ঘুরিয়ে কাঁদতে লাগলো জোরে জোরে। আজলান পুনরায় মুখটা তার দিকে ফিরিয়ে চোখের পানি মুছে দিতে দিতে ধমকে বলল, একদম কাঁদবে না। তুমি কেন কাঁদছো আমি জানি, কিন্তু এখন চুমু দেওয়া যাবে না, ফ্রেশ হতে হবে, তারপর ক্লিনিকে হাজারটা জ্যামচ আছে। তিথি আরো জোরে জোরে কাঁদতে লাগলো। আজলান পকেট থেকে একটা জিনিস বের করলো, তিথিকে বলল, এটা তোমার জন্য। তিথি এবার নিচ থেকে ফিরে তাকালো, লিপস্টিক দেখে সজনে রেতলে হাসলো। আজলান লিপস্টিকের ঢাকনা খুলে তার ঠোঁটে লাগিয়ে দিল। তিথি ঠোঁট দুটো একে অপরের লাগিয়ে পাহ পাহ শব্দ করলো। আজলান বলল, খাওয়ার আগে টিস্যু দিয়ে মুছে ফেলবে। নার্স এসে তিথির ঠোঁটের লিপস্টিক দেখে ঠোঁট টিপে হাসলো। তিথি কমলার খোয়া খেতে খেতে তাকে দেখলো আগাগোড়া যথেষ্ট রূপবতী সে, বয়সেও বেশি না। জ্ঞান ফেরার পর থেকে তিথি সনিগ্ধ চোখে তাকে দেখে যাচ্ছিল। ফাটাকেস্টোর সাথে স্যার স্যার বলে কথা বলেই যাচ্ছে তখন থেকে। কথা বলছিস বল, মুখে এত হাসি কেন? তিথি রাগত স্বরে তাকে ডেকে বলল, এই মেয়ে, আমার বাচ্চার বাপের সাথে তোমার কি চলে? আজলান চলে আসায় নার্স মেয়েটা কোনো মতে পালিয়ে গেল। আজলান বাচ্চাকে দোল দিতে দিতে তিথিকে বলল, কি বলছিলে ওনাকে? তিথি বলল, কিছু না। তুমি কোথাও বেরোনোর সময় হলদে রঙের লুঙ্গি আর লাল রঙের শার্ট পরবে। আজলান বলল, আচ্ছা, লাল রঙের গামছাও গলায় পরব। তিথি খেতে খেতে মৃদু স্বরে বলল, আমার নর্মাল ডেলিভারি হয়েছে না? তিথি বলল, হবেই তো, আমার পেট কাটবে এত সাহস কার? তারপর বাচ্চার দিকে চেয়ে বলল, ওকে এনেছো কেন? আমি ওকে আর খাওয়াতে পারবো না, আমার সুরসুরি লাগে। আজলান ধমকে বলল, শ্যাট আপ, ওর খিদে পেয়েছে। সো ফ্রেন্ডস, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।